চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ আসামিদের বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসাথে প্রকাশ হবে জানালেন ইসি সচিব। আজ থেকে সারা দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪ জেলায় জামায়াতের সমাবেশ। দেশ আধিপত্যবাদের কবলে পড়লে বারবার ফিরবে হাদি আবরাররা, কুষ্টিয়ায় বললেন আমির। আধিপত্যবাদীরা তাদের অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশে কেউ আওয়াজ তুলুক, এটা পছন্দ করে না। তবে ২৪-এর দ্রোহ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমদ সহ সিনিয়র নেতারা ভোট চাচ্ছেন নিজ নিজ এলাকায়। কাল ময়মনসিংহ সফরে যাবেন তারেক রহমান। এনসিপির পদযাত্রা বাতিল, লেভেল প্লেইং ফিল্ডের দাবি দলটির। সারা দেশে সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা ছুটছেন শহর থেকে গ্রামে। আইসিইর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, স্থানীয় প্রশাসনের মুখোমুখি অভিবাসন বিরোধী সংস্থা। অস্থিতিশীলতার জন্য ডেমোক্রেটদের দোষারোপ ট্রাম্পের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 2024 সালের 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় 3 আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুবিত কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম আখতারুল। চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এ মামলায় 5 মাসের বিচার শেষে পুলিশের সাবেক 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়। এটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম রায়। এই বছরের 14ই জুলাই মামলার বিচার শুরু হয়। 11ই আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 26 জন। জবানবন্দিতে হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোন আলাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয়। এই রায়ে অসন্তুষ্টির কথা জানান নিহতদের পরিবার ও চিফ প্রসিকিউটর। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল কি বললেন, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আর কি বললেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আমরা ইতিমধ্যেই দর্শকদেরকে জানিয়েছি যে এই মামলাটিতে আসলে কারা কারা কত সাজা পেয়েছেন। আমি পর্যবেক্ষণ নিয়ে বলি। এই মামলাটিতে ট্রাইব্যুনাল প্রথমেই যে পর্যবেক্ষণ দিয়েছেন যে এই মামলায় অর্থাৎ চানখারপুলে 6 জনকে হত্যায় যারা জড়িত ছিলেন সকল আসামি তারা কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। কেউ নির্দেশনা দিয়েছেন, কেউ নির্দেশনা বাস্তবায়ন করেছেন, এবং প্রধান যিনি নির্দেশনা দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তিনি লেথাল ওয়েপেন ব্যবহার করে, মারণাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন, সেটি প্রমাণিত হয়েছে। পাশাপাশি এখানে ট্রাইব্যুনাল বলেছেন এই শীর্ষ যে 3 আসামিকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো হাবিবুর রহমান সহ, তাদের দায়িত্ব ছিল এই আন্দোলন বন্ধ করা, আন্দোলনে হত্যাকাণ্ড বন্ধ করা, পুলিশকে নিবৃত্তে রাখা, কিন্তু তারা সেটি না করে বরং নির্দেশনা তারাই দিয়েছিলেন এই হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য, এরকম একটি পর্যবেক্ষণ দিয়েছেন। পাশাপাশি বলেছেন যাদেরকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা, এই নির্দেশনা ট্রাইব্যুনাল দিয়েছেন। যদিও প্রসিকিউশন, আসামি পক্ষ এবং শহীদ পরিবার 3 পক্ষই আমরা দেখছি যে এই রায়ে তারা সংক্ষুব্ধ, কারণ প্রসিকিউশন বলছে যে তাদের
অপরাধ যেহেতু প্রমাণিত হয়েছে, তারা যেহেতু গুলি করেছেন, ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, ট্রাইব্যুনালে এই অপরাধ প্রমাণিত হয়েছে, যার কারণে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়ে বাকিদেরকে যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে সেটি আসলে কোনোভাবেই কাম্য নয় বা তারা সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন, যার কারণে তারা বলছেন যে তারা আপিলে যাবেন। আমরা ভিডিও ফুটেজও দেখেছি, ট্রাইব্যুনালের আজকে বিচারকরা বলেছেন যে কনস্টেবল সুজন তিনি গুলি করার পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন, এবং এখানে শহীদ পরিবাররা বলছেন তিনি উচ্ছ্বাস ছিলেন, আনন্দ প্রকাশ করেছেন, তিনি গুলি করেছেন, তারপরও তাকে কেন এত কম সাজা দেওয়া হলো, এরকম একটি এই কারণেই তারা মূলত শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে তাদের এই যে সন্তান হারানোর বেদনা বা তারা যে এই ট্রাইব্যুনালের কাছে বিচার চেয়েছিলেন সেই বিচারটি তাদের ন্যায্যতার ভিত্তিতে হয়নি, তারা দাবি করছেন এখানকার যারা শহীদ পরিবার রয়েছেন। তবে আসামিপক্ষ বলছেন যে তাদের মক্কেলরা নির্দোষ ছিলেন, তাদেরকে যে সাজা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তারাও আপিলে যাবেন, অর্থাৎ 3 পক্ষই আজকের এই রায়ে অসন্তুষ্ট প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। মারফি। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সারা দেশে আজ থেকে পাঠানো শুরু হলো পোস্টাল ব্যালট। নির্বাচনের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন তারা আগে ভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কূটনীতিকদের সাথে ইসির বৈঠকের পর নানা দিক তুলে ধরেন সিনিয়র সচিব আখতার আহমেদ। বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একসাথে দেয়া হবে, তাই ফলাফল ঘোষণায় দেরি হবে। আচরণবিধি ভঙ্গে ইসি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশন সচিব জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই প্রার্থীরা প্রচারণা চালাতে পারছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করার আহ্বান জানান। বলেন, ইসিতে অভিযোগ করা হলে সময় বেশি লাগবে। বিদেশে প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় ব্যক্তির। সিসির আদালত অবমাননার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা পায়নি ইসি, জানান সচিব। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত আমরা এটা করতে পারি, এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। দেশ আধিপত্যের কবলে পড়লে হাদি আবরাররাও বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। কুষ্টিয়া জনসভায় কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের অপমানজনক কাজ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তাদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। বেকার তরুণদের হাতকে কর্মক্ষম করে বেকারত্বকে দূর করা হবে বলেও জানান জামায়াত আমির। সকালে হেলিকপ্টার যোগে কুষ্টিয়া পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সরাসরি জনসভাস্থল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে যান শফিকুর রহমান। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন জামায়াতের আমির। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান তিনি। এরপর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সফর করবেন। আজকের এই নির্বাচন এক ফাহাদকে বিদায় করেছে, এক আবরারকে বিদায় করেছে, এক আবু সাইদকে বিদায় করেছে, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকে মাঠে ব্যস্ত বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। তবে ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবেন তারা। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, দেব না, নিতে দেবও না কাউকে। আমার মা বোনদেরকে অনুরোধ করবো,
আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমরা ইসির কাছে চাই যে আমাদের যারা ভোটের কর্মী আছে তারা যেন নিরাপত্তার সাথে ভোটের কাজ করতে পারে, কেউ যেন বাধা না দেয়। নতুন বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য এদেশের মানুষ মুখে আছে। সাধারণ মানুষ আমাদেরকে বলছেন যে আমরা আমাদের সুষ্ঠু ভাবে যেন আমরা ভোট কেন্দ্রে যেতে পারি। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে প্রচারণায় যান তিনি। চকরিয়ার দুর্গম বলু বিল ছড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের বাক বদলে নির্বাচন। এই দেশ যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ও স্বৈরাচারে ফিরে আসতে না পারে, সেজন্য সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জান্নাতের বাহানায় কেউ ভোট চাইলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। পাশাপাশি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষে ভোট চান। এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। রাজধানীতে জমজমাট পঞ্চম দিনে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা। রাজধানীর মিরপুরে সকাল থেকে গণসংযোগ করছেন বিএনপি মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। জনসংযোগ চলাকালে মিরপুর এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মিরপুরের গ্যাস ও পানির লাইনগুলো সংস্কার করে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। এদিকে ঢাকা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। ধোলাইপাড় এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে ধানের শীষে ভোট চান তিনি। এলাকাবাসী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন তানভীর আহমেদ। ছাত্র শিবিরে যে ছেলেটি, সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উদ্বোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরো অনেক সচেতন হতে হবে। আমরা সকলে মিলে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত হবে এবং চিহ্নিত করার পরে 10 মিলে সিদ্ধান্ত দিবে কিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়। আমরা সকলে মিলে রাত দিন পরিশ্রম করতে হবে এই সমস্যাগুলি সমাধান করতে হলে। নির্বাচনে প্রচারের অংশ হিসেবে দীর্ঘ 22 বছর পর কাল ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জোরে সোরে চলছে জনসভার প্রস্তুতি। এরই মধ্যে শেষ হচ্ছে মঞ্চ তৈরির কাজ। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। জনসভায় যোগ দিবেন বিভাগের 4 জেলার নেতাকর্মী ও সমর্থকরা। 4টি জেলার বিএনপি মনোনীত 24 জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ 2003 সালের রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহে যান। সাধারণ জনগণ মনে করছেন তারেক রহমানের আগামী দিনে 27 তারিখ আসার মাধ্যমে ময়মনসিংহের মানুষের যে আশা স্বপ্নগুলো আছে, আমরা 17 বছরের যে অবহেলিত ময়মনসিংহ, সেই ময়মনসিংহে উন্নয়নের জোয়ার ববে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। দর্শক, আমরা প্রচারণার আরো খবরাখবর জানবো। আমরা প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হোসাইন শাহিদ। শাহিদ, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার? স্থানীয়দের প্রত্যাশাই বা কি, এবং তারেক জিয়া সেখানে যাওয়ার কথা রয়েছে, তারেক রহমানের সেখানে যাওয়ার কথা রয়েছে, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ, নির্বাচন কিংবা রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে এই মাঠটিকে একটি গুরুত্বপূর্ণ মাঠ হিসেবে ধরা হয়। এটি ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বড় একটি মাঠ।
নির্বাচনী দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। তো সেই মাঠের মাঝখানে এখানে যে মঞ্চ তৈরি হচ্ছে, আগামীকালকে সবকিছু ঠিকঠাক থাকলে বেলা 12টার বেলা 2টার দিকে এই মাঠে তারা বক্তব্য দিবেন এবং এখানে যারা প্রার্থীরা রয়েছেন প্রার্থীদের সাথে পরিচয় করে দিবেন উপস্থিত জনসমাবেশে। এটিকে কেন্দ্র করে এলাকার মানুষ যেটি চাচ্ছেন যে ময়মনসিংহের জন্য, ময়মনসিংহ বিভাগের জন্য এবং ময়মনসিংহের যে অবহেলিত যেসব এলাকা রয়েছে এই সব জায়গায় একটু নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে এখানে কি করবেন, বিএনপি কি ধরনের উন্নয়ন কার্যক্রম করবেন সেই বিষয়গুলো তারা সাধারণ মানুষ এবং দলীয় নেতা কর্মীরাও কিন্তু সেই প্রত্যাশা হচ্ছে যে এখানে ঘোষণা দিয়ে যাবেন যে কি কি করবেন, এই ময়মনসিংহের উন্নয়নের রূপরেখা তিনি এখানে ঘোষণা করবেন। এই ধরনের একটি প্রত্যাশা স্থানীয় মানুষের মধ্যে আছে। আর এই সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহের আশপাশের যে জেলাগুলো রয়েছে, ময়মনসিংহের জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ আশপাশের এলাকা থেকে মানুষজন এই সমাবেশে আসবেন এবং শান্তিপূর্ণভাবে যাতে এটি হয়, সম্পন্ন হয়, সেটির জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। হোসাইন শাহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। নির্বাচনী প্রচারণার সময় 11 দলীয় জোটের ঢাকা 18 আসনের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবর উপর হামলা হয়েছে। রাজধানীর খিলক্ষেতের ডুমুনি বাজার এলাকায় গণসংযোগকালে এই হামলা হয়। পরে দুপুরে উত্তরার সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় আক্রমণকারী বিএনপি নেতা দিদার মোল্লাকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবিসহ 2 দফা দাবি জানান। অভিযোগ করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর নিয়ন্ত্রণে ব্যর্থ পরিকল্পিতভাবে হামলার শিকার হচ্ছে প্রার্থীরা। এদিকে আদিবের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে ঢাকা মেডিকেল কলেজে গণসংযোগের সময় তিনি বলেন, আগে আওয়ামী লীগ হামলা চালাতো, এখন বিএনপি হামলা করছে। কেউ যদি ভোট কেড়ে নিতে চায় সেক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথাও জানান এনসিপির এই নেতা। বলেন, হামলা মামলা করে নির্বাচন ঠেকানো যাবে না। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য। আমার উপরে যেখানে বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি, তিনি যখন সরাসরি হামলা নেতৃত্ব দেন, তখন সারা বাংলাদেশে নির্বাচনে যারা অংশগ্রহণ করছে বিএনপি ব্যতীত অন্য দলের যারা প্রার্থী আছেন, এমনকি যারা স্বতন্ত্র আছেন কিংবা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা আছেন, তাদের নিরাপত্তা কতটুকু সেটি আছে খুব স্পষ্ট। দর্শক, আমরা নির্বাচনী প্রচারণার আরো খবর জানবো। নওগাঁয় আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন, আমরা যাচ্ছি তার কাছে। শফিক, কোন এলাকায় গণসংযোগ চলছে, কোন দলের প্রার্থী আছেন, আর কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। মারফি, এই মুহূর্তে আমি নওগাঁ 3 আসনে আছি। বদলগাছি এবং মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে এই মুহূর্তে মাতাজি এলাকা অর্থাৎ রায়গা ইউনিয়ন এলাকায় গণসংযোগ করছেন জামাত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকেই এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন এবং তিনি যেটি বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং একই সাথে ন্যায় নীতি এবং সমাজে কোনো মানুষ বঞ্চিত থাকবেন না, এরকম একটি সমাজ ব্যবস্থা তিনি গড়ে তুলবেন। শিক্ষা বিস্তারে তিনি কাজ করবেন এবং বিশেষ করে এই অঞ্চলে কর্মমুখী যে শিক্ষায় পিছিয়ে পড়ে আছে মানুষ, সেই কর্মমুখী শিক্ষা চালু করবেন এবং একই সাথে তিনি বলছেন কৃষকদের উন্নয়নে তার ব্যাপক পরিকল্পনা রয়েছে, তিনি কৃষির উন্নয়ন করবেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করব। মাহফুজ, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইলে, আপনি তো গণসংযোগ করছেন, এই এলাকার তো মানুষের অনেক চাওয়া, আপনার প্রতিশ্রুতি কি? আমার প্রতিশ্রুতি হচ্ছে মানুষরা চাচ্ছে
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হেলমেট অডিটোরিয়ামে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। এ সময় দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। সভায় নির্বাচন সংশ্লিষ্ট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জাল ভোট সহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদি আমিন। অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ, উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ সম্মেলনে আনসার ভিডিপি সদস্যদের নিজ থানার বাইরে দায়িত্ব বন্টনের দাবি জানান তিনি। এ সময় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো সংঘর্ষের ঘটনাই সমর্থন করবে না বিএনপি। আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়া দরকার আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে বিষয়টি আইনের ভেতরে পড়ে না, নির্বাচনী আচরণের মধ্যে যেটা যায় না, সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার। আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি না। ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। আপনারা জানেন, এ ধরনের কর্মকাণ্ড আইন অনুযায়ী অসৎ, প্রভাব বিস্তার হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত হয়। চমকপ্রদ ছন্দ, সুর আর লিরিকের থিম সঙ্গে ভোটারদের আকৃষ্ট করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বাংলার সৌন্দর্য, সংস্কৃতি দৃশ্যমানের পাশাপাশি থাকছে দলগুলোর প্রচারণা। সরকারের পক্ষ থেকেও হ্যাঁ এবং না ভোট সহ পুরো নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে বিশেষ থিম সং প্রচার করা হচ্ছে। তরুণ ভোটার, বিশেষ করে জেন জিদের কাছে নান্দনিক প্রচার কৌশল পৌঁছে দিতে চলছে রীতিমতো প্রতিযোগিতা। নতুন ধারার প্রচারণাকে স্বাগতই জানিয়েছে দেশের মানুষ। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে এর বিস্তারিত। দেশটা তোমার বাপের নাকি, কিংবা আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে সহ বহু গান 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনকে করেছিল উজ্জীবিত। এবার নির্বাচনী প্রচারণায়ও তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলো তৈরি করেছে বেশ কিছু থিম সং। মাইকিং, পোস্টারিং, SMS এর মতো প্রচারের ধরন বদলে এখন প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। জাতীয়তাবাদী শক্তি বিএনপি প্রচারণার শুরুর দিনই উদ্বোধন করেছে তাদের থিম সং। ভোট দিবেন কিসে, ধানের শীষে শিরোনামে ডিজিটাল প্ল্যাটফর্মে ভোটারদের কাছে তাদের বার্তা সহজভাবে পৌঁছে দিতেই এমন আয়োজন। ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে মুক্তি পাওয়া এই থিম সঙ্গে ব্যবহার হয়েছে সবার আগে বাংলাদেশ সহ দলের একাধিক পরিচিত নির্বাচনী স্লোগান। গানটিতে আবহমান বাংলার সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। শাহবাগে মাদুর পেতে এনসিপির নির্বাচনী থিম সং উদ্বোধন করে দলের নেতাকর্মীরা। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলাকলি শিরোনামে থিম সঙ্গে আছে 24-এর গণঅভ্যুত্থানের আন্দোলনের ছবি, আবহমান বাংলার সৌন্দর্য, দলটির প্রচারণা ও তরুণ সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের যাপিত জীবনের প্রতিচ্ছবি। এনসিপি নেতাদেরও দেখা গেছে এই থিম সঙ্গে। তাদের পদযাত্রা
ও বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রচারণার দৃশ্যও আছে এটিতে। জনগণ জানে সমাধান, ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা। নির্বাচনের আরেক দল জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি থিম সং প্রচার করেছে দলটির কর্মী সমর্থকরা। এর মধ্যে দলের আমির সহ নেতাকর্মীদের সমাবেশ ও মিছিলের ছবিও দেখা গেছে। দলটির প্রতীক ও সাধারণ মানুষের উচ্ছ্বাসও আছে থিম সঙ্গে। শোনো শোনো জনগণ, শোনো দিয়া মন, অনেক ত্যাগের বিনিময়ে এলো নির্বাচন। এছাড়া সরকারের পক্ষ থেকেও এবার ভোটারদের উৎসাহ দিতে প্রচার করা হচ্ছে বিশেষ থিম সংয়ের, যেখানে ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ সে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করা হয়েছে সরকারের এই থিম সংটিতে। আনন্দ আর উৎসবে এবার সবাই ভোট দেবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। খুলনা ২ আসনকে ধরা হয় ওই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। নির্বাচনী এলাকাটিতে আদালত, হাসপাতাল, বাজার, সরকারি দপ্তর, বিভাগীয় বিভিন্ন কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান। নির্বাচনী প্রচার সমাবেশে আসনটি জমজমাট। নগরবাসীর সমস্যারও কমতি নেই। সমাধানের আশ্বাস নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রার্থীরা। অনেকের অভিমত, লেভেল প্লেইং ফিল্ড সবার অনুকূলে নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় প্রদান করুন। প্রচারণায় সরগরম খুলনা নগরী। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং, গণসংযোগ। ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। দলীয় নেতার পক্ষে সরব সমর্থকরাও। খুলনা ২ আসনে প্রার্থী আছেন ৩ জন। বিএনপি প্রার্থী খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াত ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর শাখার সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমানুল্লাহ। এদের মধ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তরুণরা বিশেষ করে ভোট দেবেন, এই জন্য এবারে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, এবং আমরা সেই প্রত্যাশাকে পূরণ করার সংকল্প নিয়ে যাত্রা শুরু করেছি। ইসলামী আন্দোলনের প্রার্থী ওমরা পালনে দেশের বাইরে, তার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কর্মী সমর্থকরা। অপরদিকে দেশ নিয়ে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জানিয়ে আসছেন জাহাঙ্গীর হোসাইন হেলাল। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। ভোট কেন্দ্রিক অলরেডি আলাপ আলোচনা এগুলো শুরু হয়ে গেছে, আমাদের যখন পাচ্ছে তখন তাদের উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে এবং বলছে যে আমরা আছি, আপনাদের সাথে আছি, পরিবর্তনের পক্ষে আছে, নতুন কিছু চাই। খুলনা নগরবাসীর সমস্যার অন্ত নেই। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, নাজুক সড়ক, ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা যেন মশা উৎপাদনের কারখানা। এছাড়া গত 1 বছরে প্রায় 100 খুনের ঘটনায় জনমনে আতঙ্ক। অল্প বৃষ্টিতেই আসলে খুলনা তলিয়ে যায়। অনেক জনপ্রতিনিধি আসে, কিন্তু খুলনার মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। প্রচুর মশা, এই শীতকালেও এত মশা, টেকা যায় না ঘরে। রাস্তার এই যে খোলাখুলি পাইপ লাইন এটা ওঠার, তাই না, সাথে সাথে তার রিপেয়ারের ব্যবস্থা নাই। জনদুর্ভোগের 1 নম্বর। রিক্সাগুলো যেন বন্ধ না হয়, তাদের কাছে চাঁদা না নেওয়া হয়, 5টার জন্য কেউ রিক্সা গান কাই না নেওয়া হয়। খোলা শহরের ট্রাফিক বাতি টোটালে ধরতে গেলে তো নাই, কোনোটাই নাই। আর যানজট তো মনে করেন যে আলোকে যে নিয়মিত লাগেই আছে। নগরবাসীর এসব ভোগান্তি প্রার্থীদের অজানা নয়। তারা বলছেন নির্বাচিত হতে পারলে যৌথ প্রচেষ্টায় স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে জামায়াতের প্রার্থীর অভিযোগ, প্রচারণায় সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না। এই সিটির বিগত দিনে সরকার যারা উন্নয়ন করেছেন, টেকসই উন্নয়ন হয় নাই। মশক নিধনের কোনো কার্যক্রম খুব বেশি দেখা যায় না, এবং এই শহরের পয় নিষ্কাশন ব্যবস্থাও এমন যে জলাবদ্ধতা লেগেই থাকে। আমরা এর উপরে কাজ করবো। আমরা একটি সুন্দর গ্রিন এবং ক্লিন সিটি করতে চাই। লেভেল প্লেইং ফিল্ডের এই জায়গাটা ইতিমধ্যে হোঁচট খেয়েছে। নিয়ম মেনে আমরা যখন সাদা কালো ব্যানার লাগাচ্ছি, ঠিক অনুরূপভাবে কোনো দল যখন কালার ব্যানার লাগাচ্ছে, এখানে কেন প্রশাসনের চোখে পড়তেছে না, সারা দেশের চোখে পড়তেছে। সিটি কর্পোরেশনের 16 থেকে 31 নম্বর ওয়ার্ড নিয়ে খুলনা 2 আসনের নির্বাচনী এলাকা। ভোটার আছেন 3,35,241 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রচার, গণসংযোগ, জনসভায় ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। সাতক্ষীরা 1 আসনে জয়ী হলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি প্রার্থী। তার প্রধান প্রতিপক্ষ জামায়াত চান খিদমতের সুযোগ। আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার, নতুবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
প্রতীক পেয়েই গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বাড়ি বাড়ি গিয়ে চাচ্ছেন ভোট। একই সাথে চলছে জনসভাও। জয়ী হলে লড়তে চান মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে। অভূতপূর্ব সাড়া পাচ্ছি, তারপরে তো মনের ব্যাপার। আমি তো সবচেয়ে বড় কথা হলো আমি সংসদ সদস্য 2 বার ছিলাম। আমি তো উন্নয়ন করে পরীক্ষা দেওয়া, আমার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। প্রচারণায় ব্যস্ত তিনিও। জনগণের খেদমতের সুযোগ চান তিনি। 5 লক্ষ ভোটারের খেদমত করার সুযোগ যেন আমি পাই, এই বার্তা আমি তালুকদারবাসীকে দিতে চাই। চায়ের দোকান সহ সর্বত্রই চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ। কি ভাবছেন ভোটাররা, কেমন প্রার্থী চান তারা? আমরা চাই জনগণের ম্যান্ডেটের, জনগণের ভোটাধিকারে নেতা নির্বাচিত হোক, তারা সংসদে যাক, জনগণের ম্যান্ডেটের কাছে তারা দায়বদ্ধতা থেকে সংসদে কথা বলুক, দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করুক। প্রত্যাশা হচ্ছে আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাট বা দুর্নীতিমুক্ত সমাজ চাই। তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির জিয়াউর রহমান, ইসলামী আন্দোলনের রেজাউল করিম ও কংগ্রেসের ইয়ারুল ইসলামও। অত্যন্ত সম্প্রীতির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই তাদের প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছে। কেউ কারোর প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করছে না। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি ভঙ্গ করলে কিংবা গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার। জানান, নির্বাচন আয়োজনে কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কিন্তু একটি কথা বারবার বলতে চাই যে এই নির্বাচন কিন্তু সাধারণ নির্বাচন না। এই নির্বাচন জুলাইয়ে রক্ত দেওয়ার মাধ্যমে এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করবে, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের অপপ্রচার হবে, এই নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করবে, আমরা কিন্তু এটা কখনোই হতে দেব না। আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,96,848 জন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশ চান সাধারণ ভোটাররা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতরাতে আসামি গ্রেফতারে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় গেলে পুলিশের উপর হামলা হয়। এই ঘটনায় 4 পুলিশ সদস্য গুরুতর আহত। স্থানীয়রা জানায়, উপজেলার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতারের জন্য তার বাড়িতে গেলে সংগঠনের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে আটকে মারধর করে। এ সময় পুলিশের 2টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আহতরা হলেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ অফিসার সেলিম রেজা, কায়েস, মমিনুল ও কনস্টেবল হোসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশ। সে সময় পালিয়ে যায় হামলাকারীরা। গোলাপ গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। টি-20 বিশ্বকাপে নিজেদের অবস্থানের বিষয়ে আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। বৈঠকে সবুজ সংকেত পেলে ঘোষণা আসতে পারে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বয়কটের। গত শনিবার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেয় পিসিবি। মোহসিন নাকভি তখন জানিয়েছেন, সরকার না চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। এ বিষয়ে ক্রিকেটারদের সাথে বৈঠক করা হলে তারাও সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান। যদিও গতকালই বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে পিসিবি, তবে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে শতভাগ নিশ্চিত না হওয়ার কথা জানান পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ। বিপিএলের শিরোপা নিয়ে রাজশাহী শহরে ওয়ারিয়র্সরা বিজয় ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করছেন রাজশাহীবাসী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মোহাম্মদ। তারেক, বিপিএল ট্রফি সহ চ্যাম্পিয়ন টিম এই মুহূর্তে কোথায় রয়েছে?
মারফি চ্যাম্পিয়ন টিম রাজশাহী শহরে কিন্তু বিভিন্ন জায়গায় তারা এই দর্শকরা যারা রয়েছিল তাদের সাথে দেখা করে গোটা শহর আসলে যে আনন্দ উল্লাস সেটি শেষ করে এখন এই নাবিল গ্রুপের যে অফিসটি রয়েছে রাজশাহীতে সেখানে এসেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী ওয়ারিয়র্সের যে টিম এই টিমের সকল ক্রিকেটাররাই কিন্তু এখানে এসেছেন। তারা একটু আগে এসে ছাদখোলা বাসে তারা এসে কিন্তু সেখানে একটু বিশ্রাম করেছেন এবং ফ্রেশ হয়ে তারপরে আমাদের সাথে সাংবাদিকদের সাথে কিন্তু তারা ব্রিফিং করবেন এই বিষয়ে। একটু আমি জানতে চাইবো, আমাদের সাথে রয়েছেন শান্ত রয়েছেন। এই জয় আসলে রাজশাহী সারাদিনই আমরা দেখেছি যে আমরা একটু লাইভে আছি, যদি বলতেন যে সারাদিন দেখলাম যে রাজশাহীবাসী খুবই আনন্দ উল্লাসে আপনাদের গ্রহণ করেছে, কেমন লাগলো, কি অবস্থা? খুবই ভালো লেগেছে, সবাই অনেক এনজয় করেছে, তাদের হয়ে আমরা ট্রফিটা জিততে পেরেছি, তো খুবই ভালো লাগছে। এভাবে একজন যদি আমরা আরেকটু কথা বলতে চাই। একটু আমরা দেখতে পাচ্ছি এই রাজশাহী ওয়ারিয়র্সের যে টিম সেই টিমের সকল সদস্যই কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা সাংবাদিকদের সাথে ব্রিফ করবেন। এবং সারা দিন ব্যাপী আমরা দেখেছি যে রাজশাহী যে শাহ মখদুম বিমানবন্দর রয়েছিল সেখানে বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথে যে বাঁধভাঙা উল্লাস যারা ভক্তরা যারা রয়েছে এবং এই প্রতিটি ক্রিকেটার যারা রয়েছে তাদের যে এক নজর দেখতে তাদের শুভেচ্ছা জানাতে সকলেরই যে বাঁধভাঙা উল্লাস সেটি আমি দেখেছি। আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী ওয়ারিয়র্সের যে টিমের যে খেলোয়াড় মুশফিকুর রহিম তিনিও এসেছেন এবং সকল ক্রিকেটাররাই কিন্তু একটু আগেই তারা এখানে নাবিল গ্রুপের অফিসে এসে ফ্রেশ হয়ে তারপরে বাইরে বের হয়েছেন, হয়ে তারা ব্রিফ করবেন আমাদের সাথে। এবং বেলা 11:15 থেকে রাজশাহী ওয়ারিয়র্সের যে টিম সেটি বিমান বহনকারী যে বিমানটি ছিল রাজশাহীতে সেটি আসার পরে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ থেকে গোটা শহর আসলে তারা প্রদক্ষিণ করেছেন এবং বাঁধভাঙা উল্লাসে তাদেরকে কিন্তু আমন্ত্রণ করে নিয়েছেন রাজশাহীবাসী দেখতে চান যে রাজশাহী ওয়ারিয়র্স এবং রাজশাহীর যে ক্রিকেটের টিম এই টিমটি যেন প্রতি বছর তারা কাঁপানে। তারেক, আপনাকে ধন্যবাদ। অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই এবার আইসিইর মুখোমুখি স্থানীয় প্রশাসন। আইসিইর এজেন্টদের অভিযান বন্ধের পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানিয়েছেন মিনেসোটার গভর্নর। আইসিইর সদস্যদের অপ্রশিক্ষিত বলেও আখ্যা দেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্র্যাটরা। অভিবাসন বিষয়ক সংস্থা আইসির গুলিতে অ্যালেক্স পেটির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিনেসোটা। মিনিয়াপোলিস সহ রাজ্যের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ সমাবেশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার এবং শাস্তির দাবি উঠেছে। শুধু মিনেসোটাই নয়, আইসির অভিযান, ধরপাকড় এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব শিকাগো, ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। এদিকে পেটিকে গুলি করার ভিডিও নিয়েও চলছে তোলপাড়। দেখা যায় অভিযানের সময় পেটি কোনো অস্ত্রই বের করেননি, বরং তাকে মাটিতে ফেলে অন্তত 10 বার গুলি করা হয়। এ পরিস্থিতিতে ফেডারেল সরকারের মুখোমুখি স্থানীয় প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে অভিযান বন্ধের দাবি জানিয়েছে মিনেসোটার গভর্নর। মিনেসোটায় 2 জনকে হত্যা করা হলো। এসব অপ্রশিক্ষিত এজেন্টদের দ্রুত প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি এখনই অভিযান বন্ধ করতে হবে। আমি জানতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অভিবাসন ইস্যুতে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ডেমোক্র্যাটরা। আমি ঐতিহাসিক জয় পেয়েছি। রিপাবলিকানরা 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর অন্যতম প্রধান কারণ ছিল অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে যাওয়ার প্রতিশ্রুতি। আমরা সীমান্তগুলো সিল করেছি, গণনির্বাসন অভিযান শুরু করেছি। এই অবস্থায় ডেমোক্র্যাটরা আইসিইর অভিযানে অসহযোগিতা করছে, যার কারণে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে। মিনিয়াপোলিসে চলতি মাসেই আইসিই এজেন্টদের গুলিতে এ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর্কটিকের হিমে কাঁপছে যুক্তরাষ্ট্র। তুষারে চাদরে ঢাকা পড়েছে প্রায় 30টি অঙ্গরাজ্য। স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোববারও বাতিল করা হয়েছে 10,000-এরও বেশি ফ্লাইট। ভারী তুষারপাতের পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে শীতল বৃষ্টি। জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে 12টি রাজ্যে। তুষারের চাদরে ঢাকা হোয়াইট হাউস। শ্বেতশুভ্র বরফে চাপা পড়ে আছে মার্কিন কংগ্রেস ভবনও।
যুক্তরাষ্ট্রের 2/3 এলাকায় এখন তুষারে আবৃত। নিউ ইয়র্ক থেকে কেন্টাকি, টেনেসি থেকে টেক্সাস হয়ে নিউ মেক্সিকো পর্যন্ত ঢাকা পড়েছে বরফে। মধ্য দক্ষিণের আরকানসাস, ওকলাহোমা, এমনকি উল্টোভাগে ওয়াশিংটনও ঢাকা পড়ে আছে তুষারে। স্মরণকালের ভয়াবহতম শৈত্যপ্রবাহে কাঁপছে অঞ্চলগুলো, যাকে বলা হচ্ছে মনস্টার উইন্টার স্টর্ম। তাপমাত্রা নেমেছে -49 পর্যন্ত। বাতাস এমনভাবে মুখে এসে লাগছে যেন শত শত পিন ঢুকে পড়ছে। এই বরফ খুব ধীরে ধীরে গলবে, ভুগতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার এখন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যের বাসিন্দাদের নিত্যদিনের রুটিন। পিচ্ছিল রাস্তাঘাটে নিত্য ঘটছে দুর্ঘটনা। জঘন্য বরফ, বাড়ির বাইরে যেতে পারি না, হাতে কোদাল খুন্তা নিয়ে ঘর থেকে বের হতে হয়। আমার রুমমেটরা কেউ বের হওয়ার সাহসই করেনি। আমি বাইরে আসতে চেয়েছি, প্রচন্ড ঠান্ডা। সিয়াটলে তুষারপাত দেখলেও নিউ ইয়র্কের মতো এতটা কখনো দেখিনি। তুষার ঝড়ের কারণে রোববার যুক্তরাষ্ট্রের টেনেসি, মিসিসিপি, টেক্সাস সহ 8 রাজ্যে 8 লাখ বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাতিল হয় 10,000-এর বেশি ফ্লাইট। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে আরও 1 সপ্তাহ ওহাইও ভ্যালি থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত 18 ইঞ্চি পর্যন্ত ভারী তুষারপাত হবে। দক্ষিণ পূর্বাঞ্চল এবং মধ্য আটলান্টিক এলাকা পর্যন্ত চলবে শীতল বৃষ্টি। আমাদের দেখা শীতলতম আবহাওয়া, সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ। নিউ ইয়র্ক বন্দী হয়ে পড়েছে, আরও তীব্র তুষার ঝড় আসছে এবং তা বিপজ্জনক। 30টি রাজ্যে প্রভাব পড়বে। যতটা সম্ভব ঘরে থাকলেই আপনারা নিরাপদে থাকবেন। শনিবার সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া সহ 12টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।